আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ সেনা নিহত, ৪ শান্তিরক্ষী আহত। এদিকে লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত। থমথমে ইউক্রেন, প্রস্তুত রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব ৬০% বিশুদ্ধতার ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান, বলছে রিপোর্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ সেনা নিহত, ৪ শান্তিরক্ষী আহত। দক্ষিণ লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসেফের এর একটি ঘাঁটিতে রকেট হামলার ৪ জন শান্তিরক্ষী আহত হয়েছেন। ইউনিসেফেল জানিয়েছে, গতকাল দক্ষিণ লেবাননের গ্রাম মারিয়ায় পূর্ব তাদের ঘাঁটিতে একটি রকেট আঘাত আনলে কর্তব্যরত ৪ সেনার শান্তিরক্ষী আহত হন। শান্তিরক্ষীদের মধ্যে ৩ জনকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বিবৃতিতে ইউনিসেফেল বলেছে, শান্তিরক্ষীদের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়মিত হামলা অবিলম্বে বন্ধ করা উচিত। শান্তিরক্ষীদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং রেজুলেশন ১৭০১ এর স্পষ্ট লঙ্ঘন। এদিকে দক্ষিণ লেবাননের সারফা বন্দরে একটি সেনা ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলায় গতকাল ৩ সেনা এবং আরও ১৭ জন বেসামরিক লোক আহত হয়েছে। লেবাননের সামরিক বাহিনীর বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। দক্ষিণ লেবাননের সর্বশেষ হামলায় ৩ জন সৈন্য আহত হওয়ার পর ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত লেবানিজ সৈন্যর সংখ্যা আরও ৪১-এ পৌঁছালো। লেবাননের মাস ও দোয়াক আগে কয়েক হামলা জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ সময়ের মধ্যে দেশটিতে ইসরায়েলি বোমার আঘাতে ২০০রও বেশি শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এই তথ্য জানিয়েছে। গতকাল এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, লেবানন জুড়ে একের পর এক জোরালো বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির ইসরায়েলি বোমা হামলায় প্রতিদিন গড়ে ৩০০টি শিশু প্রাণ হারিয়েছে। ইউনিসেফের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, লেবাননের ২ মাসের কম সময় ২ শতাধিক শিশু নিহত হওয়ার ঘটনা একটি বিরক্তির বিষয় সামনে এসেছে। সেটা হলো, সহিংসতা বন্ধ করতে যারা সক্ষম ছিলেন সেসব ব্যক্তিরাই নিষ্ক্রিয়। জেমস লিডার আলো জানিয়েছেন, লেবাননের শিশুদের জন্য এটা ভয়াবহতার একটি নীরব স্বাভাবিকরণে পরিণত হয়েছে। লেবানন জুড়ে গত ১০ দিনে অন্তত ৬টি হামলার কথা উল্লেখ করেছে জেমস এল্ডার। এই হামলায় শিশুরা নিহত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে নিহত শিশুরা হামলার সময় পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতেই ছিল। লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননের জিব এলাচিপ নামের ৩১ বছর বয়সী এক গবেষক ও ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই ২ সৈন্যের মৃত্যুর ফলে গাজা যুদ্ধের পর থেকে এখনও পর্যন্ত লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনার মৃত্যু হল। ইসরায়েলি বাহিনী জানায়, ২২ বছর বয়সী এক সেনা দক্ষিণ লেবাননের যুদ্ধকালীন নিহত হন। ওই সেনা ইসরায়েলি প্যারাট্রপার গাইড এবং প্রচ্ছন্নবাদ রিজার্ভ এলিট ফোর্সের সঙ্গে কাজ করছিল। ৩১ বছর বয়সী এলিবেচ একটি প্রচ্ছন্ন স্থানে কাজ করতে গিয়ে নিহত হন। এর লিজে তার সঙ্গে থাকা এক সেনার সদস্য দক্ষিণ লেবাননে গোলানি ব্রিগেডের একটি চিফ অফ স্টাফ কর্নেল ইয়ামাং এর নেতৃত্বে এই এলাকায় প্রবেশ করেছিলেন। তবে এই এলাকার আগে থেকেই ২টি হিজবুল্লাহ যোদ্ধা লুকিয়েছিল। হিজবুল্লাহ যোদ্ধারা তাদের উপর গুলি চালায়। এতে জিপ এবং একজন সেনা নিহত হন। এই ঘটনায় গোলানি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। অন্যদিকে ২২ বছর বয়সে ইসরায়েলি সার্জেন্ট ইতান বিন আমি দক্ষিণ লেবাননের একটি গ্রামে অভিযান চালানোর সময় মারা যান। ওই সময় ইসরায়েলি কমান্ডোরা একটি ক্ষতিগ্রস্ত ভবনের মধ্য দিয়ে হাঁটছিলেন। তখন ভবনটি ধসে পড়ে এবং তার মৃত্যু হয়। আইডিএফ এর দাবি, ওই ভবনটি আগে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আবহাওয়ার কারণে এটি ধসে পড়ে। এ ঘটনায় কয়েকজন সেনা সদস্য আহত হন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থমথমে ইউক্রেন, প্রস্তুত রাশিয়া। দিন দিন উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। শেষ বেলায় বাইডেন প্রশাসনের শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এমনকি পাল্টা আক্রমণকে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ফলে ইউক্রেনে যে কোনো সময় হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কিয়েভ জুড়ে দেখা দিয়েছে থমথমে পরিবেশ। বুধবার CNN এর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইউক্রেনের হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র রাজধানী কিয়েভে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বড় ধরনের বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার মার্কিন দূতাবাসের এক নিরাপত্তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সতর্কমূলক ব্যবস্থা হিসেবে দূতাবাস বন্ধ রাখা হয়েছে এবং দূতাবাস কর্মীদের তাদের অবস্থান থেকে সরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমান হামলার সতর্কবার্তা জারি হলে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও মস্কো ওয়াশিংটনের নেতাদের মধ্যকার হটলাইন এখন আর চালু নেই। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউক্রেন নিজেদের দূতাবাস বন্ধ রেখেছে। ইউরোপের 3 দেশ বুধবার ইতালি, স্পেন এবং গ্রিসও হামলার আশঙ্কায় বন্ধ রেখেছে নিজেদের দূতাবাস। এদিকে বুধবার ভোরে কিয়েভে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কিয়েভ সিটি মিলিটারি প্রশাসনের প্রধান হারপিপভ জানিয়েছেন, ড্রোন হামলা ধ্বংসাবশেষ শহরের দনিভস্ক এলাকায় পড়েছে। তিনি এক টেলিগ্রাম বার্তায় জানান, ড্রোন হামলার ঘটনায় একটি বহুতল আবাসিক ভবনের অ্যাপার্টমেন্ট আগুন ধরে গেছে। হতাহতের তথ্য যাচাই করা হচ্ছে। সাম্প্রতিক সময় রাশিয়ার ড্রোন হামলার কিয়েভে 1 ডজনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং ইউক্রেন জুড়ে বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত আনার ব্যাপক ব্ল্যাক আউটের ঘটনা ঘটেছে। সম্প্রতি একের পর এক যুক্তরাষ্ট্রের কাছে থেকে যুদ্ধাস্ত্র ব্যবহারের অনুমোদন পাচ্ছে ইউক্রেন। দূরপাল্লার পর ইউক্রেনে অ্যান্টি পার্সোনাল ল্যান্ড টু লাইন সরবরাহের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তারা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইউক্রেন তার নিজস্ব ভূখণ্ডের ল্যান্ড লাইন ব্যবহার করবে বলে আশা করেছে যুক্তরাষ্ট্র, যদিও তারা বেসামরিক জনবহুল এলাকায় সেগুলো ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে। বাইডেনের এই পদক্ষেপের খবর প্রথমে প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট, যদিও তার আগে বেসামরিক জনগোষ্ঠীর প্রাণের ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে ইউক্রেনকে ল্যান্ড মাইন দিতে অনীহা প্রকাশ করেছিলেন বাইডেন। তবে বাইডেনের এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন অ্যান্টনি স্পাইনরা। এরই মধ্যে রুশ বাহিনীর আক্রমণ ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের তৈরি অ্যান্টি ট্যাঙ্ক মাইন পেয়েছে ইউক্রেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন ভূখণ্ডে রুশ বাহিনীর অগ্রসর রোধের লক্ষ্যে পার্সোনাল মাইন দেওয়া হয়েছে। অন্যদিকে রাশিয়ার হামলা চালানোর ক্ষেত্রে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে জো বাইডেন অনুমতি দেওয়ার পর ভ্রমণমূলক আশ্রয়কেন্দ্রের নির্মাণ শুরু করেছে রাশিয়া। রাশিয়ার বৈরী বিষয়ক মন্ত্রণালয়ের গবেষক ইনস্টিটিউট বলেছে, কিউএম নামের এইসব আশ্রয়কেন্দ্রে পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবদিষ্ট পর্যায় থেকে 48 ঘন্টার মধ্যে সুরক্ষা দিতে পারবে। আশ্রয়কেন্দ্রগুলো বিস্ফোরণ ও প্রচলিত অস্ত্রের আঘাত, ভবন থেকে নেমে আসা ধ্বংসস্তূপে চাপা পড়া এবং বিপজ্জনক রাসায়নিক দ্রব্য অগ্নিকাণ্ডের প্রভাব থেকে রক্ষা করবে। তবে এসব কেন্দ্রের নির্মাণ কাজ শুরুর সঙ্গে বর্তমান কোনো সংকটের সম্পর্কে নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে রাশিয়া হামলা চালানোর ক্ষেত্রে দেশটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। বাইডেনের এই সিদ্ধান্তকে বেপরোয়া আখ্যা দিয়ে ক্রেমলিন বলেছে, যদি সত্যি মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো, তবে এর যথোপযুক্ত জবাব দেবে মস্কো। 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান, বলছে রিপোর্ট। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাশ করার পর দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে অস্ত্র গ্রেডের কাছাকাছি পৌঁছে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বরাতে একটি প্রতিবেদনে এলপি বলছে, গত 26 অক্টোবর পর্যন্ত ইরানের কাছে 182.3 কিলোগ্রাম ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। গত আগস্টের শেষ প্রতিবেদনের তুলনায় এটি 17.6 গ্রাম বেশি। 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম 90% নিলে অস্ত্র গ্রেড উন্নতি হবে। তবে প্রযুক্তিগত পদক্ষেপ আরও অনেক দূর বলছে বিবেচনা করা হচ্ছে। গাজায় 1 বছরের বেশি সময় ধরে গণহত্যা এবং লেবাননের তাণ্ডবের পর সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে পরস্পর বিরোধী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের সর্বশেষ হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারির প্রেক্ষাপটে এই প্রতিবেদন প্রকাশ করল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে ছিল বিশেষ সংকটময় সময়, যখন তিনি তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেছিলেন। তিনি একতরফাভাবে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ইরানের পরমাণু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন, যার ফলে দেশটির অর্থনীতিতে নিষেধাজ্ঞা আরোপ হয় এবং দেশটির শীর্ষ জেনারেলকে হত্যার নির্দেশ দেন। এদিকে গত সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফাল গ্রোসি তেহরান সফর করেন। সে সময় তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং কোনো প্রমাণ আমার কাছে নেই। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 60% পর্যন্ত না বাড়ানোর প্রস্তাব দেয় তিনি।